আছেন? এতটাই ভালো আছেন যে আজকে আপনাদের আন্দোলন করে বুলেটের মুখে দাঁড়িয়ে বুলেট গায়ে নিয়ে এখন আবার ওই মামলার আসামি হয়ে ঘুরতে হচ্ছে, পালাতে হচ্ছে। এতটাই ভালো আসলে আপনারা আছেন বা আমরা আছি। তো সেখান থেকে বলতেছি আজকের 1 বছর পার হয়ে গেছে, আমাদের 24-এ গণ অভ্যুত্থান হয়েছে। 1 বছর আমরা পার করেছি, কিন্তু আমরা কি পেয়েছি? আমরা না পেয়েছি স্বাধীনতা, না পেয়েছি অধিকার। যে অধিকারের জন্য আমরা লড়েছি, যে অধিকারের আদায়ের জন্য আমার ভাইয়ের রাজপথে রক্ত দিয়েছে এবং এখনো যারা হসপিটালে বেডে কাতরাচ্ছে, সেই অধিকারকে আমরা পেয়েছি? পাইনি। কিছু ফ্যাসিস্টের দোসররা পালিয়ে গেছে দেশ থেকে। তারা কি ন্যূনতম পরিবর্তন হয়েছে? যারা এখনো ফ্যাসিস্টের দোসর হিসেবে দেশে আছে, পরিবর্তন হয়নি। আপনি আমি যুদ্ধ করেছি, জীবন দিয়েছি মুক্ত হওয়ার জন্য, অধিকারের জন্য। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ করি নাই, বা আমরা অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে যুদ্ধ করি না। আমরা যুদ্ধ করছি আমাদের একটা ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে। সেখানে আমরা আহত হয়েছি, আমার অনেক ভাই নিহত হয়েছে, কিন্তু তারা আজকে এই 1 বছর পর এসেও আজকে আমাদের আবারও আমাদের সেই অধিকারের জন্য রাজপথে নামতে হচ্ছে। কেন? আমরা কি তাহলে রাজপথেই থাকবো? আর আপনারা কি এসি রুমে বসে এসির বাতাস খাবেন? তাহলে বলেন। উপদেষ্টা মহোদয়ের কাছে বলতেছি, আপনাকে আমরা তো আমাদের আন্দোলনের পরে আপনাকে আমরা মনোনীত করেছি যে আমাদের দেশটাকে সংস্কার করেন, আমাদের দেশের উন্নতি করেন, কিন্তু আপনি কি সেটা করছেন? আদৌ কি সেই কোন নিশ্চয়তা আমাদেরকে দিয়েছেন বা দিচ্ছেন না? আমাদের আর্তনাদ আসলে আপনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না মনে হয়। তাহলে আপনার কি আরো রক্ত চাই? না, আমার তো মনে হচ্ছে যে উপদেষ্টা মহোদয়ের মনে হয় আরো রক্ত চাই, অথবা যারা এই দেশের ঊর্ধ্বতন পর্যায়ে আছে তাদের আরো রক্ত চাই। তারপর আমাদের কথা শুনবে, হয়তো তাদের কান পর্যন্ত পৌঁছাবে। তাহলে বললেন আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা জুলাই সনদ চেয়েছি। আসলে কি আমরা কি জুলাই সনদ শুধু এই যে আহত নিহত এদের স্বার্থের জন্য চেয়েছি? আমরা জুলাই সনদ চেয়েছি, এটা শুধু একটা সনদ না, এটা 18 কোটি মানুষের মুক্তি সনদ। এটা শুধু জুলাই সনদ না, 18 কোটি মানুষের মুক্তি সনদ হিসেবে আমরা চাইছি। তো সেটা নিয়ে কোনো তালবাহানা করবেন না আশা করি। এসি গাড়ি আর বিলাসবহুল বাড়িতে রঙিন রুমে বসে কোনো সিদ্ধান্ত বা নীতিমালা দিয়েন না। ওই পরিবারের কাছে যান যেই পরিবার হারিয়েছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ওই পরিবারটার কাছে যান যেই পরিবার হারিয়েছে তার একমাত্র সন্তানকে। ওই শিশুর মুখের দিকে তাকান যেই শিশু জন্মের আগেই তার পিতাকে হারিয়েছে, তার ভাইকে হারিয়েছে, কোনো না কোনো আপনজনকে হারিয়েছে। ওখানে তাকান, তাকায় দেখেন যে তাদের আর্তনাদ, তাদের কিভাবে চলছে। তারপর আপনারা সিদ্ধান্ত নেন, তারপর আমাদেরকে কোনো নীতিমালা দিয়েন, এর আগে দিয়েন না। ফ্যাসিস্টের দোষর আপনাদেরকে বলছি, যদি মনে করেন আপা ফিরে আসবে, তাহলে কিন্তু দ্বিতীয়বার আর পালানোর রাস্তা পাবেন না। যাই হোক, সর্বশেষ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব, তাদেরকে বলছি আপনারা কি ফ্যাসিবাদী মতাদর্শে এখনো আপনাদের কার্যক্রম চালাচ্ছেন? চালায়েন না। আপনারা আমাদের ন্যায্য অধিকারটা দেন, আমাদেরকে হয়রানি করেন না। আমরা বিভিন্ন তথ্য মন্ত্রণালয়ে জমা দিই, বারবার জমা দিই, তারপরও আমাদের তথ্যে ভুল আসে, আমাদের তথ্য সিস্টেমে সাবমিট করা হয় না। বারবার তথ্যগুলো নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ছুটতে হয়। এই খরচ কি আপনারা দিচ্ছেন? বা এই যে একটা হয়রানি শিকার হচ্ছি, এটা কি আপনারা কখনো ভেবে দেখেননি? এগুলা ভেবে চিনতে দরকার হয় আপনি সিস্টেম পরিবর্তন করেন, সিস্টেম উন্নত করেন, তাও আমাদেরকে আর হয়রানি করেন না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় রাজপথের সহযোদ্ধা শারমিনকে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন যার চলে যায় সে বুঝে হায় সন্তান।